বলবো ভাই বলবো, একটু সবুর করো। সবরে মেওয়া ফলে। আশা করি কারণটা তোমাদের সবাইকে প্রচণ্ড রকমের চমকে দেবে। হ্যাঁ ভাই, সেই চমকটা মিস করবো না বলেই তো এলাম। সবাই তো চলে এসেছে, এখন কার অপেক্ষায় আছো? জেনি ম্যাম চলে এলে শুরু হবে পার্টি, ততক্ষণ ড্রিঙ্কস এনজয় করো। আয় হায় জেনি ম্যাম, আজ তো বোধহয় বেশ বড় একটা চমক আছে মনে হয়। ঠিক আছে, অপেক্ষা করলাম না হয় একটু। রাসেল মুচকি হাসে, সে বুঝতে পারে তারা কি বোঝাতে চাইছে, কিন্তু রাসেল তাদের কথায় কর্ণপাত না করে মুচকি এসে অন্য জায়গায় চলে যায়। হলরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে রাসেল। জেনির আসতে লেট হয়েছে কিছুটা। দরজার সামনে পায়চারি করতে করতে হঠাৎ একটা গাড়ি এসে থামে হোটেলের সামনে। গাড়ি থেকে নামে একটা সুন্দরী রমণী, পরনে মেরুন রঙের গাউন, ঠোঁটে মেরুন লিপস্টিক, হাই হিল, এক হাতে গোল্ডেন ব্রেসলেট, অন্য হাতে গোল্ডেন রঙের ঘড়ি, চুলগুলো কার্লি করে ছেড়ে দেওয়া, মুখে বেশ মোটামুটি ধরনের গর্জিয়াস মেকআপ। দূর হলেও রাসেলের চিনতে অসুবিধা হয় না মেয়েটাকে। মেয়েটা আর কেউ না, জেনি। রাসেল দৌড়ে যায় জেনিকে এগিয়ে আনতে। আর রাসেলকে দেখে জেনি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। রাসেলকে অসম্ভব রকমের হ্যান্ডসাম লাগছে জেনির কাছে। জেনির মনে হতে লাগলো পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম পুরুষ তার সামনে দাঁড়িয়ে। জেনির ঘোর কাটে রাসেলের ডাকে। রাসেল বলে ওঠে, ওয়েলকাম ম্যাম। আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট, বিউটি উইথ ব্রেইন। রাসেলের প্রশংসায় জেনির মধ্যে লজ্জাবোধ কাজ করতে শুরু করলো। সে যেন লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, কিছুই বলতে পারছে না মুখে, শুধু থ্যাংক ইউ বলে। রাসেল হেঁটে ভেতরে যেতে যেতে বলে, এতক্ষণ আপনার অপেক্ষাতে ছিলাম। আপনি ছাড়া কি করে শুরু হবে সবটা? এবার আপনি এসেছেন, এখন শুরু হবে আসল পার্টি। তিয়াশাও এসেছে জেনির সাথে। তিয়াশাকেও বেশ সুন্দর লাগছে। রাসেলের কথা শুনে তিয়াশা ও জেনি একে অপরের দিকে তাকায়, আর সকালের কথা মনে পড়তে মুচকি হাসে দুজন। তারপর সবাই পৌঁছে যায় পার্টি হলে। সবাই চলে এলে রাসেল মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, প্রথমে সবাইকে ধন্যবাদ এত শর্ট নোটিশে আমার পার্টিতে জয়েন করার জন্য। আপনাদের সকলকে বলেছিলাম যে আপনাদের জন্য বেশ বড় একটা চমক অপেক্ষা করছে। আর তাছাড়া আজকের পার্টিটা কী উদ্দেশ্যে সেটাও আপনাদের অজানা। তাই আর আপনাদের অপেক্ষায় না থেকে এবার সবটা জানানোর পালা। আজকের এই পার্টিটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আয়োজন করা। অ্যান্ড নাও আসল চমক, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ইন্ট্রোডিউসিং লাভ অফ মাই লাইফ, মাই বিউটিফুল ওয়াইফ, মিসেস ওজিয়া আয়াত রাসেল খান। Ladies and gentlemen, love of my life, my beautiful wife, Mrs. Ozia Ayat Russell Khan. বলেই রাসেল হলরুমের দরজার দিকে ইশারা করলো। রাসেলের কথা মতন একজন স্টাফ এসে ওজিয়াকে হলরুমের দরজায় দাঁড় করিয়ে দেয়। তারপর রাসেল অ্যানাউন্সমেন্টটা করার জন্য পুরো হলরুমটা অন্ধকার করে ফেলে। শুধু একটা স্পটলাইট এতক্ষণ রাসেলের মাথার উপর জ্বলছিল, যার আলো রাসেলের পা থেকে মাথা অব্দি আলোকিত করে রেখেছিল। রাসেল হলরুমের দরজার দিকে হাত দিয়ে ইশারা করতে আরেকটা সাদা এবং গোলাকার স্পটলাইট জ্বলে ওঠে দরজাকে উদ্দেশ্য করে। আচমকা এমন লাইট জ্বলে ওঠে ওজিয়া চমকে গিয়ে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নেয়। রাসেল অ্যানাউন্সমেন্ট করার পর সবার নজর যায় দরজার দিকে। সবাই তাকিয়ে দেখে একটা সাদা গাউন পরা মেয়ে দরজায় দাঁড়িয়ে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। সবাই খুব উৎসুক মেয়েটার চেহারা দেখার জন্য। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ওজিয়া আস্তে আস্তে নিজেকে সামলে মুখ থেকে হাতটা সরায়। সবাই দেখতে পায় সাদা গাউনে মোড়ানো, রক্ত জবার মতো রাঙানো লাল ঠোঁটের মেয়েটির চেহারা। রাসেল স্টেজ থেকে আবারও বলে ওঠে, ওজিয়া প্লিজ কাম হিয়ার। বলেই হাতটা বাড়িয়ে দেয়। ওজিহা দেখলো তার পায়ের কাছে লাল কার্পেট বিছানো। ওজিহা ভালো করে চোখ বুলিয়ে দেখলো কার্পেটটা স্টেজ অবধি গিয়ে ঠেকেছে। ওজিহা ধীর পায়ে এগোতে থাকে লাল কার্পেটের উপর দিয়ে। ওজিহা যে এগোতে শুরু করলো তখন উপর থেকে লাল গোলাপ ফুলের পাপড়ির বৃষ্টি হতে শুরু করলো ওজিহার উপর। ওজিহা এগোচ্ছে আর গোলাপের পাপড়ির বৃষ্টি ঝরেই যাচ্ছে। ওজিহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। রাসেল তাকে কিছুই বলেনি, শুধু বলেছিল একটা জায়গায় নিয়ে যাব। কিন্তু এখন তো দেখছে সবই উল্টা। ওজিহার মাথায় ঢুকছে না কিছু। সবটা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওজিহার। এত বড় এবং সুন্দর আয়োজন, কিন্তু কেন? ওজিহার মনে প্রশ্ন খেলা করতে শুরু করলো। এদিকে সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে ওজিহার দিকে। কি মায়াবী মুখের গড়ন মেয়েটার। সাদা রঙের গাউনে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ, লাল ঠোঁট, তার থেকেও বড় কথা স্পটলাইট পড়ায় ওজিহার গলার ডায়মন্ডের হারটা ঝিকঝিক করে উঠছে। তাতে যেন ওজিহার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। সবাই তো রীতিমতো ওজিহার প্রশংসা করে শুরু করে দিয়েছে। সবাই যেন ওজিহাকে ঘিরে এক ঘোরের মধ্যে আছে। ধীর পায়ে এগিয়ে স্টেজে উঠে রাসেলের বাড়ি দেওয়া হাতের উপর হাত রাখে।
তারপর রাসেল অজিয়াকে সামনে দাঁড় করিয়ে রাসেল এক তোড়া গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর অজিয়াকে উদ্দেশ্য করে বলে, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি পার্টনার। বলেই হেসে দেয়। অজিহার এতক্ষণে মনে পড়ে যে আজ তাদের বিবাহবার্ষিকী। এত কিছুর মাঝে সে তো ভুলেই গিয়েছিল, কিন্তু রাসেল মনে রেখেছে। শুধু মনেই রাখেনি, বরং এত বড় এবং অনবদ্য এক সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। এটা দেখে অজিহা আরো বেশি অবাক হয়। সে প্রত্যুত্তরে হেসে সাদরে রাসেলের দেওয়া গোলাপের তোড়া গ্রহণ করে বলে, থ্যাংক ইউ মিস্টার পার্টনার। মিস্টার পার্টনার কথাটা অজিহা মজা করেই বলেছে। রাসেলও তা বুঝতে পেরে হেসে দেয়। আস্তে আস্তে পুরো হলরুম আলোয় আলোকিত হয়ে যায়। অজিহা দেখে তাদের পিছনে বড় করে লেখা একটা ব্যানার টানানো, যাতে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। সবাই এতক্ষণ চুপ করে সবটা দেখছিল। তাদের মনে হচ্ছিল তারা যেন কোনো ফিল্মের শুটিং দেখছে। এতটা মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য তারা দেখলো আজ। হলরুমটা আলোকিত হতেই সবার ঘোর কাটে। সবাই এগিয়ে এসে একসাথে অজিহা এবং রাসেলকে উইশ করে। জেনি এবং তিয়াশা এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল সবটা। তারা কি ভেবেছিল আর কি হলো এখানে। রাসেল হয়তো তাকে আজ প্রপোজ করবে ভেবে কতটা সাজগোজ করে খুশি মনে পার্টি এনজয় করতে এসেছিল, কিন্তু এখানে যে তার ভাবনায় কোনো দাম দেওয়া হবে না, জেনি এবং তিয়াশা দুজনার কেউই খুনাক করেও আন্দাজ করতে পারেনি। জেনি দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে, কিন্তু মুখে তা প্রকাশ করেন না। রাসেল বলে, পরিচয় পর্বের অর্ধেকটা তো হলো, বাকি অর্ধেকটা না হয় পরে হবে, আগে আমরা কেকটা কেটে নিই। বলে রাসেল ইশারা করা মাত্র একজন স্টাফ বড় একটা ওয়েডিং থিমের কেক নিয়ে হাজির হয়। রাসেল এবং অজিহা দুজনা মিলে একসাথে ছুরি হাতে নিয়ে কেকটা কাটা মাত্রই সবাই হাতে তালি দিতে থাকে। রাসেল এবং অজিহা একে অপরকে কেক খাইয়ে দেয়। সবকিছু শেষ করে রাসেল অজিহাকে এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। সবাই হাসি মুখে অজিহার সাথে পরিচিত হতে থাকে। সবাই অজিহার প্রশংসা করতে থাকে, যা অজিহাকে বেশ লজ্জায় ফেলে দিচ্ছিল। কেউ কেউ তো রাসেলকে বলেই ফেলে, ভাই আপনি এতটা সুপা রুস্তম জানতাম না তো। বিয়ে করলেন তা জানতেই পারলাম না। জানতে পারছি কবে? আজকে, তাও আবার আপনার প্রথম বিবাহবার্ষিকীতে। এতদিন কেউ কিছুই টের পেলাম না। বেশ পাকা খেলোয়াড় তো আপনি। বলে রাসেল সহ সবাই হেসে গড়িয়ে পড়ে। কেউ কেউ তো আবার বলছে, ভাই আপনি খুব লাকি যে ভাবির মতো এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আমাদের ভাবি আসলেই খুব রূপবতী, আর দেখেও মনে হচ্ছে খুব ইন্টেলিজেন্ট। তার মানে একদম পারফেক্ট। বিউটি উইথ ব্রেইন, মাশাল্লাহ, দারুণ কম্বিনেশন। সবার এত হাসি ঠাট্টা, অজিহাকে নিয়ে এত হাসি তামাশা, এত প্রশংসা যেন জেনির কানে বিষের মতো লাগছে। সে আর নিতে পারছে না এসব, তাই একপাশে দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। সবার সাথে পরিচয় শেষে জেনিকে উদ্দেশ্য করে রাসেল হাঁটা দেয়। জেনি দেখতে পায় রাসেল অজিহাকে নিয়ে তার দিকে আসছে। জেনি কি করবে বুঝতে পারে না। না পারছে সবটা ছেড়ে ছুড়ে চলে যেতে, আর না পারছে সবটা হাসি মুখে মেনে নিতে, তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকে। রাসেল জেনির সামনে দাঁড়িয়ে অজিহাকে উদ্দেশ্য করে বলে, অজিয়া, তোমাকে আমাদের অফিসের নিউ বসের কথা বলেছিলাম না? ইনি হচ্ছেন আমার সেই বস, মিস জেনি। আর পাশে যাকে দেখছো তিনি হচ্ছে জেনি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট মিস তিয়াশা। জেনি ম্যাম আমার বস হলেও আমরা খুবই ক্লোজ। এক কথায় বলতে পারো খুব ভালো বন্ধুর মতো। অজিয়া রাসেলের কথা শোনা মাত্রই বুকের মধ্যে বাড়ি মেরে ওঠে। একদিন রাসেল তাকে বলেছিল তাদের বস নাকি এতটাই সুন্দরী যে কোনো পুরুষ তাকে পেতে চাইবে। অজিহার সামনে তাকিয়ে দেখে রাসেল সেদিন ভুল কিছু বলেনি। জেনি আসলে খুব সুন্দরী এক রমণী। অজিহা ভদ্রতার খাতিরে জেনিকে বলে, হ্যালো মাম, হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ। আপনাকে দেখার বেশ ইচ্ছে ছিল। রাসেলের মুখে আপনার বেশ প্রশংসা শুনেছি। জেনির কাছে সবটা অসহ্য লাগছিল, কিন্তু রাসেল তার স্ত্রীর কাছে নিজের বসের অর্থাৎ জেনির প্রশংসা করেছে শুনে জেনি মনে মনে একটু শান্তি পায়। তাই সেও জোরপূর্বক হেসে বলে, নাইস টু মিট ইউ টু। আমি একদমই আপনাকে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। জেনির এমন কথা শুনে রাসেলের এবং অজিহার মুখটা মলিন হয়ে যায়। জেনি আবারও হেসে বলে, আরে ভুল বুঝবেন না, আসলে মিস্টার রাসেল তো আমাদের বলেইনি যে সে বিবাহিত। সেজন্য আমরা কেউ আপনার কথা জানতাম না, আর তাই আপনাকে এভাবে হঠাৎ করে দেখবো এবং সবটা জানতে পারবো, তাই কথাটা বললাম। এবার জেনির কথা শুনে রাসেল এবং অজিহা হেসে দেয়। রাসেল তার পার্টিতে ড্রিঙ্কসের ব্যবস্থাও রেখেছিল। রাসেল সবাইকে উদ্দেশ্য করে বলে, ওকে এভরিবডি, লেটস হ্যাভ সাম ফান, ইটস ড্যান্সিং টাইম। রাসেলের কথা শেষ হতেই গান বেজে ওঠে। সবাই কাপল ডান্স করতে ব্যস্ত।
রাসেল ও জিহাকে নিয়ে ডান্স ফ্লোরে ডান্স করছে। এমন সময় তিয়াশার চিৎকারে সবাই ছুটে এসে দেখে জেনির হাত রক্তে ভিজে গেছে। রক্তের ফোঁটা নিচে টপটপ করে পড়ছে। কিছুক্ষণ আগের ঘটনা। রাসেল সবাইকে উদ্দেশ্য করে ডান্সের কথা বলে, তখনই রাসেলের ইশারায় সুন্দর একটা রোমান্টিক মিউজিক চালু করে দেওয়া হয়। সবাই কাপল ডান্স করছে। সুন্দর স্লো মোশনে চলছে রোমান্টিক গান। হলরুমের লাইট অফ করে প্রতিটা কাপলের উপর স্পটলাইট জ্বেলে দেওয়া হয়, আর পুরো রুমে হালকা করে ফেরি লাইট জ্বলতে শুরু করে। পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন রূপকথার গল্পে পড়া সেই রাজকীয় বল ডান্স চলছে এখানে। চারিপাশটা যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। কেউ আগে কোনোদিনও এমন আয়োজন বা দৃশ্য দেখেছে কিনা সন্দেহ। সবটা যেন স্বপ্নের মতোই লাগছে অজিহার কাছে। রাসেল তার এক হাত অজিহার কোমরে এবং অন্য হাত দিয়ে অজিহার একটা হাত ধরেছে। অজিহার একটা হাত রাসেলের ঘাড়ে। অজিহা এবং রাসেল দুজনে খুব কাছাকাছি, একদমই কাছাকাছি। তাদের মাঝে চুল পরিমাণও জায়গা ফাঁকা নেই, এতটাই কাছাকাছি। দুজনেই খুব হাসি খুশি ভাবে ডান্স করছে। অজিহা রাসেলকে আস্তে করে বলে, আমার তো কিছুই মনে ছিল না। আপনি এত কিছু কখন করলেন আর কিভাবে করলেন? করেছি, সময় নেই। যাই হোক, সবকিছুর জন্য ধন্যবাদ। রাসেল একটু অভিমানী সুরে বলে, হাসালেন মিস অজিয়া। আমার মতো একটা অসভ্য লোকে আপনার থ্যাংক ইউ বলা মানায় না। বলেই রাসেল অন্যদিকে তাকালো। অজিহা বুঝতে পারলো রাসেল কেন কথা বলেছে। গাড়ির ভিতরে ঘটে যাওয়া ঘটনার জন্য রাসেল এখনো অভিমান করে আছে। অজিহা মুচকি এসে বলে, হয়েছে, আর অভিনয় করতে হবে না। আমি জানি এই অভিমান একটু পরেই হাওয়া হয়ে যাবে। দেখা যাবে। বলেই দুজনে নাচে মন দিল। এদিকে জেনি দূরে বসে হাতে ড্রিঙ্কস নিয়ে সবটা দেখছিল। রাসেল এবং অজিহাকে এতটা কাছাকাছি দেখে তার সহ্য হচ্ছিল না। সবটা যেন কাটার মতোই তার মনে বিচ্ছিল। কান্না করতে পারছিল না। মনে হচ্ছিল কান্নারা গলার কাছে কুণ্ডলি পাখি আটকে আছে। দম বন্ধ হয়ে আসছে। বুকটা ক্রমশ ভারী হয়ে আসছে। চোখটা যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। বুকের মধ্যে অসহনীয় এক যন্ত্রণা ভীষণভাবে পোড়াতে শুরু করেছে জেনিকে। জেনি মনে মনে ভাবল, পছন্দের কাউকে অন্য কারোর সাথে দেখলে বুঝি এমন যন্ত্রণা হয়? একে কি বলে না পাওয়ার ব্যথা? সে তো অন্য কারো। তাহলে কি আমাকে সারা জীবন এই যন্ত্রণা, এই ব্যথা বয়ে নিয়ে বেড়াতে হবে? তা তো আমি পারবো না। এই যন্ত্রণা গ্রহণ করার চেয়ে বোধহয় মৃত্যুই শ্রেয়। সব কিছুই যে এখন বিষের মতো লাগছে আমার কাছে। আমার সাথে এমনটা না হলেও পারত। জেনি যখন দেখলো রাসেল তার দু হাত দিয়ে জড়িয়ে অজিহাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, তখন প্রচন্ড রাগ এবং অভিমানে জেনি তার হাতে থাকা কাচের গ্লাসটা এক চাপে ভেঙে গড়িয়ে দেয়। গ্লাসটা ভেঙে যাওয়ায় কাচের ছোট ছোট টুকরো জেনির হাতে ঢুকে যায়। তার জন্য প্রচুর রক্ত বের হতে থাকে। রক্ত গড়িয়ে একটা সময় ফ্লোরে পড়তে থাকে। অথচ জেনি সেদিকে কোনো খেয়াল নেই। তিয়াশার চোখ পড়তে এসে চিৎকার দিয়ে উঠলে সবাই তাড়াহুড়ো করে সেখানে এসে পড়ে। জেনির হাতের এমন অবস্থা দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। কেউ কেউ ভয়ও পেয়ে যায়। রাসেল সবটা দেখে তাড়াতাড়ি একজন হোটেল স্টাফকে বলে ফার্স্ট এড বক্স কিট নিয়ে আসতে। রাসেল জেনির সামনে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, এটা কিভাবে হলো? আর এতটা কাটলই বা কি করে? জেনি কি বলবে খুঁজে পায় না। অবশেষে বলে, আমি ক্লাসটা হাতে নিয়ে এদিকে এগিয়ে আসছিলাম। হঠাৎ করে পাটা কেমন স্লিপ করে বসে। আমি আর টাল সামলাতে না পেরে টেবিলের উপর পড়ে যাই। আর অতিরিক্ত চাপ লাগার কারণে গ্লাসটা ভেঙে হাতে ঢুকে গিয়ে এই অবস্থা। বলেই অন্যদিকে ঘুরে তাকালো জেনি। সবাই জেনির কথা মোটামুটি বিশ্বাস করলেও অজিহার কেন যেন বিশ্বাস হলো না। তাও অতটাও পাত্তা না দিল না সে। তিয়াশা সবটাই দেখেছে, অথচ জেনি কথাটা ঘুরিয়ে দিয়েছে দেখে এসে এক ধ্যানে চেয়ে আছে জেনির দিকে। এরই মধ্যে হোটেল স্টাফ ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হয়। রাসেল দ্রুত জেনির হাত ব্যান্ডেজ করে দিতে বলে। স্টাফটা জেনির সামনে বসে আস্তে আস্তে একটা কাচের টুকরো টান দিতে জেনি ব্যথায় কুঁকড়ে ওঠে। রাসেল তখন স্টাফকে বলে, আপনি সরুন, আমি দেখছি। বলেই স্টাফকে সরিয়ে নিজেই জেনির সামনে বসে পড়ে। তারপর আলতো করে আস্তে আস্তে কাচের টুকরাগুলো পরিষ্কার করতে থাকে। রাসেল খুব যত্নে কাজগুলো তুলতে থাকে এবং হাতে ফু দিতে থাকে যেন জেনি বেশি ব্যথা না পায়। রাসেলকে দেখে মনে হচ্ছে সে কোনো বাচ্চা ট্রিটমেন্ট করছে। আর একটু এদিক ওদিক হলেই বাচ্চাটা কেঁদে ফেলবে। এজন্য সে খুব সাবধানে কাজটা করছে। আর জেনি শুধু এক নজরে রাসেলের দিকে চেয়ে আছে আর রাসেলের কর্মকাণ্ড দেখছে। রাসেল হাতটা পরিষ্কার করতে করতে বলে, একটু সাবধানে চলাফেরা করবেন না? দেখলেন তো কেমন একটা দুর্ঘটনা ঘটে গেল চোখের নিমেষেই। এরপর থেকে খুব সাবধানে চলাফেরা করবেন। জেনি শুধু চুপ করে শুনে যাচ্ছে। রাসেলকে কিছু বলার জন্য কোনো শব্দ জেনির কাছে নেই। মনে হচ্ছে তার মস্তিষ্ক জমে পাথর হয়ে আছে, বিধায় তা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাসেল জেনির হাতের ব্যান্ডেজ কমপ্লিট করে উঠে দাঁড়িয়ে জেনিকে আরো কিছু অ্যাডভাইস দেয়।
জেনি শুধু ঘাড় নাড়ে। এদিকে তিয়াশারও নিজেকে বেশ অপরাধী লাগতে শুরু করে, কারণ সবটা যে তার জন্যই হয়েছে। সেই তো জেনির মনে আশা জাগিয়েছিল, সেই তো আগ বাড়িয়ে বলছিল রাসেল হয়তো জেনিকে ভালোবাসে, রাসেল হয়তো জেনিকে প্রপোজ করবে। এই কথাগুলো সে নিজেই ধারণা করে বলেছিল, অথচ জেনি কখনো এইসব নিয়ে ভাবেনি। তিয়াশার কথায় প্রভাবিত হয়ে সে ভাবতে শুরু করেছিল তিয়াশা যা বলছে তা হয়তো সত্যি। তাই তো জেনি আজ একরাশ ভালোবাসা এবং ইচ্ছে নিয়ে এসেছিল রাসেলের সামনে, কিন্তু এসেই যে এমন একটা অপ্রীতিকর বিষয়ের সম্মুখীন হতে হবে তা তারা খুনাক্ষরেও ঠাহর করতে পারেনি। জেনি বুঝতে পারল সে আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না তার চোখের সামনে এমন দৃশ্য দেখতে যেখানে তারই পছন্দের মানুষ অন্য কারো হাত ধরে কোমরে হাত রেখে ঘুরছে। তাই সে রাসেলকে বলে, মিস্টার রাসেল, থ্যাংক ইউ ফর কলিং মি, তবে এখন আমার যেতে হবে। এখনই চলে যাবেন? হ্যাঁ, আসলে খুব ক্লান্ত আর দুর্বল লাগছে, মাথাটা ঘুরছে একটু। আই নিড রেস্ট, তাই চলে যেতে হবে এখন। আচ্ছা, তাহলে আমি আপনাকে গাড়ি অবধি ছেড়ে আসি। না না, সমস্যা নেই, তিয়াশা আছে আমার সাথে, আমরা চলে যেতে পারবো, আপনি এনজয় করুন। ওকে ম্যাম, সাবধানে যাবেন। শিওর। বলে জেনি আর পিছনে তাকায় না। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে বসে তিয়াশাও চলে যায় জেনির সাথে। গাড়ি চলছে আপন মনে, তিয়াশা বা জেনি কারো মুখে কোনো কথা নেই। জেনি বাইরে তাকিয়ে দেখছে আর নীরবে চোখের পানি ফেলছে। এমন সময় তিয়াশা বলে ওঠে, সরি ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কেন, কি করেছো তুমি? আজকে আমার জন্য আপনাকে এতটা কষ্ট পেতে হলো। না আমি আপনাকে ওসব বলতাম, আর না আপনি এখানে আসতেন, আর না এইসব থেকে এতটা কষ্ট পেতেন। সবাই আপনার বলা গল্প বিশ্বাস করলো। আমি তো দেখেছি আপনার হাত কিভাবে কেটেছে। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দিন। জেনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি সরি কেন বলছো? দোষটা আমার। তুমি কথাগুলো বলেছো ঠিক আছে, কিন্তু সেগুলো বিশ্বাস করেছি। আর শুধু তোমার কথার ভিত্তিতে বিশ্বাস করিনি, রাসেলের কিছু কিছু কাজ আমাকে তোমার কথা বিশ্বাস করতে বাধ্য করেছে। তাই সবটার জন্য আমিই দায়ী। তুমি শুধু শুধু নিজেকে অপরাধী মনে করো না। এসবটাই আমার কপালে ছিল, হয়ে গেছে। এখন আর এসব নিয়ে কোনো কথা শুনতেও চাই না আর ভাবতেও চাই না। তাই প্লিজ তুমিও এসব নিয়ে আর কিছু ভেবো না বা বলো না, যা হওয়ার হয়ে গিয়েছে। বলে জেনি চুপ হয়ে যায়। তিয়াশাও আর কিছু না বলে চুপ করে বসে বাইরে তাকিয়ে জানালায় রাতের শহরটাকে দেখতে লাগলো। রাত প্রায় আনুমানিক 11:30। অনুষ্ঠান শেষ করে রাসেলদের বাসায় ফিরতে ফিরতে বেশ সময় লেগে যায়। আসার সময় সারা রাস্তা অজিহা রাসেলের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে এসেছে। সে বিশ্বাস করতেই পারছে না আজকের দিনটার কথা। কিছুদিন আগের অপ্রত্যাশিত ঘটনাগুলো বেশ পোড়াচ্ছিল অজিহাকে। অজিহা ভাবতে শুরু করেছিল রাসেলের বুঝি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। কখনো রাসেলের আচরণে মনে হতো রাসেল দিনের পর দিন অজিহাকে চিট করছে, এমনটা মনে হতো অজিহার। আবার কখনো কখনো মনে হতো সে অজিহাকে ভালোবেসেই যাচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তি নেই তাদের মাঝে। রীতিমতো একরকম দোটানায় ভুগত অজিহা, যার কারণে বেশ অভিমান জমেছিল অজিহার মনে। কিন্তু আজ অজিহার কাছে সবটা পরিষ্কার। আজ তার মনে হচ্ছে রাসেল আর যাই করুক তাকে ধোকা দিচ্ছে না, কারণ এত সুন্দর করে মানুষ কি করে ধোকা দিবে? আর ধোকায় যদি দিবে তাহলে আজকের দিনটা সেলিব্রেট করা, অজিহাকে সারপ্রাইজ দেওয়া, এসবের কিছুই করতো না। এতটা গুছিয়ে ভালোবাসা যায়, হয়তো ধোকা যাওয়া যায় না, এমনটাই মনে হচ্ছিল অজিহার। সে রাসেলের মুখ পা নিচে ভেবেছে মানুষটাকে কিছুদিন আগে অবধিও সে কতটা ভুল বুঝেছে, অথচ মানুষটা ঠিকই তাকে ভালোবেসেছে, তার পছন্দ অপছন্দের খেয়াল রেখেছে, তাকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। তাই অজিহার আজ রাসেলকে সরি বলতে মন চাইছে। কেমন একটা অনুশোচনাবোধ কাজ করছে অজিহার ভেতর। সে যা দেখেছিল তা অবশ্য মিথ্যা নয়, কিন্তু তারপর তো আর অমন কিছুই ঘটেনি যাতে অজিহা কষ্ট পায় বা খারাপ লাগে। তাই সে তার অতীত নিয়ে ভাবতে চায় না। আজ স্বাভাবিকভাবে কথা বলে অজিহা নিজেকে আগের মতোই স্বাভাবিক হয়ে উঠবে ঠিক করে মনে মনে। এসব ভাবতে ভাবতে তারা চলে আসে বাসায়। দুজনেই খুব টায়ার্ড ফিল করছে, তাই তারা দুজনেই পালাক্রমে ফ্রেশ হয়ে নেয়। অজিহা খেয়াল করলো সবকিছু ঠিক থাকলেও রাসেল তার সাথে কথা বলছে না। পার্টিতেও তেমন একটা কথা বলেনি। সারা রাস্তায় আসার সময় অন্যদিকে মুখ করে বসেছিল, একটা শব্দ অবধি করেনি মুখ দিয়ে। অজিহা রাসেলকে জিজ্ঞাসা করে, আপনার কি কিছু হয়েছে? রাসেল উত্তর দেয় না, চুপচাপ নিজের মতো করে কাজ করতে থাকে। এতে অজিহা যেন বোকা বনে যায়। সে আবারও জিজ্ঞাসা করে, এই শুনছেন, আপনাকেই বলছি, আপনার কি কিছু হয়েছে? পার্টিতে ভালো করে কথা বলেননি, আসার সময়ও রাস্তায় কথা বলেননি, আর এখনো কেন কথা বলছেন না? রাসেল এবারও চুপ করে থাকে। তা দেখে অজিহার এবার প্রচন্ড রকমের রাগ হয়। সে রাসেলকে এক টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে একটু চিল্লিয়ে বলে ওঠে, সমস্যা কি আপনার? আমি তো কিছু জিজ্ঞেস করছি আপনাকে।
রাসেল এবার অজিহার দিকে শান্ত নয়নে তাকিয়ে শান্তভাবেই বলে, আস্তে আস্তে কথা বলুন। রাতের বেলা আস্তে কথাও অনেক জোরে শোনা যায়, আর আমি কানে কম শুনি না। আপনি আস্তে কথা বললে শুনতে পাই। রাসেলের এমন ভাবলেশীন জবাবে অজিহার রাগটা যেন দ্বিগুণ হয়ে যায়। সে আবার বলে, চিল্লাবো না তো কি করব? সেই কখন থেকে আমি একা বকবক করেই যাচ্ছি। এতই যদি কানে শোনেন তাহলে এতক্ষণে আমার কথার উত্তর দেননি কেন? আর 1 মিনিট, আপনি আবার কবে থেকে আমাকে আপনি করে বলা শুরু করলেন? আমি আপনার এত প্রশ্ন উত্তর দিতে পারছি না, তবে এতটুকু শুনে রাখুন, আমার কিছুই হয়নি। আমি খুবই ক্লান্ত, আমি এখন ঘুমাবো। বলেই রাসেল বিছানা ঠিক করে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। অজিহা বোকার মতো দাঁড়িয়ে থাকে। রাসেলের এমন আচরণের কারণ সে বুঝে উঠতে পারছে না। রাসেল এমনটা কেন করছে, তাই সেও আর কিছু না বলে লাইট অফ করে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর অজিহার অস্বস্তি হতে শুরু করে। কোথায় ভেবেছিল এতদিন পর সে স্বাভাবিক হতে পেরেছে, তাই সারা রাত তারা গল্প করবে। অবশেষে রাসেলের বুকে মাথা রেখে ঘুমাবে। কিন্তু তা আর হচ্ছে কোথায়? বাবু সাহেব তো কেমন আজব আচরণ করছে। অজিহা শুধু এপাশ ওপাশ করেই যাচ্ছে। ওদিকে রাসেল শুয়ে শুয়ে মিটমিট করে হাসছে। মনে মনে বলছে, এবার যাই হোক, আমি হার মানব না। এবার তো যে করে হোক আমি গলে যাব না। এবার তো রাখ, তোমাকে ভাঙাতে হবে মিস রাসেল। অজিহা সহ্য করতে না পেরে আস্তে করে উঠে রাসেলের গায়ে হাত রেখে বলে, আচ্ছা বলুন না প্লিজ, কি হয়েছে আপনার? এমন কেন করছেন আমার সাথে? আচ্ছা আমি কি কিছু করেছি বা বলেছি আপনাকে যার কারণে কি কোনোভাবে আপনি আমার উপর রাগ করেছেন? রাসেল এবার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এমা না না, কি যে বলেন না। আপনি কি বলবেন? আমার মতো এমন অসভ্য একটা লোককে আপনি আর কি বা বলবেন? আর হইলো বাকি রাগ করার কথা, তাহলে এই যে বললাম না, অসভ্য লোকদের কোনো কিছুতে রাগ হয় না। সয়ে নেওয়ার ক্ষমতা অসভ্য লোকদের থাকে, তাই বেশি ভাববেন না, শুয়ে পড়ুন। বলেই রাসেল আবারও অন্যদিকে ফিরে শুয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। অজিয়া এতক্ষণে বুঝতে পারে রাসেলের রাগ করার কারণ। তখন গাড়ির ভিতর সে রাসেলের চাহনিটা পূরণ করেনি, তাই রাসেল রাগ করেছে। অবশ্য রাগ করারই কথা, কারণ অনেকগুলো দিন পর রাসেল অজিয়ার কাছে ওই বায়নাটা করেছিল, কিন্তু অজিহা তা পূরণ করেনি। অজিহা ভেবেছিল প্রতিবারের মতো এবারও হয়তো রাসেলের রাগ অভিমানের সময়সীমা হবে খুবই স্বল্প। কিছু সময় পরই রাসেল সবটা ভুলে যাবে। কিন্তু অজিহা ভাবতেও পারেনি রাসেল এবারের বিষয়টা এত সিরিয়াসভাবে নিয়ে এতটা অভিমান পুষে রাখবে, আর অভিমান এত দূর অব্দি নিয়ে আসবে। আর এবার তো রাগ অভিমানের জন্য রাসেল অজিহাকে আপনি বলে সম্বোধন করা শুরু করেছে। অজিয়া ভাবে রাসেল হয়তো এবার সত্যি সত্যি অভিমান করেছে, কিন্তু সে আর রাসেলকে অভিমান করতে দেবে না। এতদিন পর সবটা আগের মতোই হতে যাচ্ছে, এক ঝটকায় সে সবটা নষ্ট হতে দিবে না। এতদিন সে ছেলেটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু আর নয়। আজ রাসেল তার কাছে যা আবদার করেছিল তা সে রাসেলকে অবশ্যই দিবে এবং রাসেলের রাগ ভাঙাবে। তাই অজিহা রাসেলের গায়ে পুনরায় হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলে, সরি, সময়ের জন্য রাগ করেছেন তাই না? আর এমনটা হবে না, সত্যি বলছি। আরে আপনি কেন সরি বলছেন? আপনার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি তো অসভ্যর মতো। ব্যাস, রাসেল আর কথা বলতে পারল না। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো তার কথা না বলতে পারার কারণটা। এর কারণ হলো রাসেলের ঠোঁট তখন অজিহার আয়ত্তে, তাই চাইলেও রাসেল কথা বলতে পারবে না। অবশ্য রাসেলের বিষয়টা ভালো লাগলেও সে প্রচণ্ড রকমের অবাক হয়, কারণ সে ভেবেছিল অজিহা হয়তো কেঁদে কেটে বা অন্য কোনো পদ্ধতিতে অথবা রাসেলকে নিজের কাছে টেনে নেওয়ার অনুমতি দিয়ে তার রাগ ভাঙাবে। কিন্তু অজিহা যে এরকম ডিরেক্ট অ্যাকশন নেবে তা রাসেল কল্পনাতেও ভাবতে পারেনি। কিছু সময় পর অজিহা রাসেলকে ছেড়ে দিয়ে বলে, এবার রাগ কমেছে? রাসেল একটু নরম সুরে বলে, মিসেস রাসেল যে রাগ ভাঙানোর এমন একটা মুখ্যম উপায় জানতেন তা তো আমার জানা ছিল না। তবে উপায়টা আমি খুব খুব পছন্দ করি। তবে তিনি যদি আমাকে কথা দেন যে পরবর্তীকালীন সময় তিনি এভাবেই আমার রাগ ভাঙাবেন, তাহলে আমি এ যাত্রায় আমার রাগ ত্যাগ করতে পারি। অজিয়া এবার একটু হেসে বলে, আপনিও না পারেন বটে, সব সময়ই শুধু বাজে কথা। এরই মাঝে হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে অজিহা ভয়ে রাসেলের বুকে নিজেকে লুকিয়ে চাপটে ধরে রাসেলকে। রাসেল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আকাশে বেশ ভালোই মেঘ করেছে। তারা অনুষ্ঠান শেষে আসার সময় খেয়াল করেনি অতটা। অজিয়া রাসেলকে জড়িয়ে ধরতেই দুজনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলে গেল। মনে হচ্ছে আকাশে নয়, বরং তাদের নিজেদের শরীরে বিদ্যুৎ ছুঁয়ে যাচ্ছে। রাসেল তাকিয়ে দেখে অজিয়া চোখ বন্ধ করে রাসেলের বুকে গুটিসুটি মেরে আছে। রাসেল অজিয়ার মাথাটা তুলে নরম স্বরে বলল, ভয় লাগছে?
অজিহা মাথা তুলে বলে। হুম। রাসেল এবার নেশা জড়ানো কণ্ঠে বলল, তাহলে চলো, আজ দুজনের মধ্যে সমাহিত হয়ে যাই, তাহলে আর ভয় পাবে না। তুমি সে অনুমতি দিবে আমায়? রাসেলের এমন নেশা জড়ানো কণ্ঠে বলা কথাগুলো যেন আসলেই নেশার মতো কাজ করলো। অজিহা এবং রাসেলের মধ্যে অদ্ভুত এক নেশা মাথাচাড়া দিয়ে উঠল, একে অপরের কাছে পাওয়ার নেশা। অজিহা শুধু মুচকি হাসলো, তাতে রাসেল তার প্রশ্নের উত্তর পেয়ে গেল এবং সাথে সাথে সে অজিহাকে বুকের সাথে মিশিয়ে নিল। অতঃপর দুজন মানুষ নিজেদের রাগ অভিমান ভুলে নিজেদের ভালোবাসার পূর্ণতা দিতে আরেকটি রাতকে সাক্ষী করল। রাত ৩টা। আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে প্রচুর। এদিকে একজোড়া চোখ আকাশের দিকে তাকে অশ্রু বর্ষণ করে করে ফুলিয়ে ফেলেছে চোখজোড়া। সে আর কেউ না, জেনি কিছুতেই পারছে না আজকের ঘটনাগুলো ভুলতে। জানালার কাছে বসে এক পলকে তাকিয়ে আছে আকাশের দিকে। জেনির কাছে মনে হতে লাগলো আকাশটারও বুঝি মন খারাপ, সেও হয়তো জেনির মতো কষ্ট পেয়েছে, তাই সেও বৃষ্টির রূপে নিজের অশ্রু বর্ষণ করছে। জেনির বুকের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার তিক্ত যন্ত্রণা তার বুকের ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে। কি অসহ্য সে যন্ত্রণা! চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলেও পারছে না, গলাটা যেন আটকে আসছে জেনির, দম বন্ধ হয়ে আসছে। তাই ক্রন্দনরত আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে জেনি। প্রকৃতির কি নিয়ম, কেউ একজন রাত জেগে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করছে, আর কেউ রাত জেগে ভালোবাসা প্রাপ্তির সুখ অনুভব করছে। কষ্ট এবং যন্ত্রণারাও যে এত কঠোর, তেতো আর অসহনীয় হয় তা জানা ছিল না জেনির। সে যে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কষ্ট ও যন্ত্রণা কি তা জানা ছিল না জেনি। আজ খুব কাছে থেকে এসবের সাথে পরিচিত হলো জেনি, তাই সেসব যেন অসহনীয় লাগছে জেনির। সারা রাত ওভাবে আকাশপানে চেয়ে অশ্রু বর্ষণ করতে করতে নিদ্রাহীনভাবে রাত পার করে জেনি। পরদিন সকালে ঘুম ভাঙতেই অজিহার মুখে হাসি ফুটে উঠল। সে তাকিয়ে দেখল এতক্ষণ সে রাসেলের বুকে মাথা রেখে শুয়েছিল, আর রাসেলও তাকে সযত্নে হাত দিয়ে ঘুমের মধ্যেও আগলে রেখেছে। অজিহা রাসেলের হাতটা সরিয়ে নিজেকে উন্মুক্ত করে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে। সাথে তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাওয়ার খুশিতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে অজিহা। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় অজিহা। সকালে নাস্তা তৈরি করার জন্য বেশ কিছু সময় পর অজিহা সবটা রেডি করে আসে রাসেলকে ডাকতে। চুলগুলো ছেড়ে দেওয়া ছিল অজিহার, বেশ ফ্রেশ এবং স্নিগ্ধ লাগছিল অজিহাকে। তার উপর অজিহা আজ আকাশি নীল রঙের শাড়ি পরেছে। অজিহা রাসেলের দিকে ঝুঁকে ডাক দিতে রাসেল পিটপিট করে চোখ তুলে তাকালো। চোখ খুলে দেখতেই এক মুহূর্তের জন্য রাসেল থমকে যায়। তারপর চোখে কচলে আবারও তাকিয়ে দেখে না, সে ঠিকই দেখছে। রাসেল কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অজিহা হেসে প্রশ্ন করে, কি দেখছেন অমন হাঁ করে? রাসেলের কর্ণকুহরে যেন অজিহার বলা কথা পৌঁছায় না। সে একইভাবে চেয়ে থাকে। এরপর রাসেলের মধ্যে কোনো হেলদোল নেই দেখে অজিহা রাসেলের গায়ে হাত দিয়ে ঝাঁকিয়ে বলে, আর কি হলো আপনার সকাল সকাল? এবার কাজ হয়। রাসেল যেন ঘর থেকে বেরিয়ে আসে, তারপর বলে, হ্যাঁ বলো, কিছু বললে? হ্যাঁ বলছিলাম যে এমন করে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছিলাম, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমি ঘুমিয়েছিলাম, তাই মনে হলো স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুমি এখন সস্তমিত ফিরে আনাতেই বুঝতে পারলাম এটা স্বপ্ন নয়, তুমি বাস্তবে আসো, আর বাস্তবে এতটা সুন্দর লেগেছে তোমাকে। আচ্ছা অজিয়া, একটা সত্য কথা বলবে তো? এই সকাল সকালকে আমাকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলার ধান্দা করছো নাকি তুমি? রাসেল কথাটা শেষ করতে না করতেই অজিহা নিজের হাত দিয়ে রাসেলের মুখ চেপে ধরে বলে, সকাল সকাল একদম এসব আজে বাজে কথা বলবেন না, বলে দিলাম। আপনাকে সামান্য কষ্ট দেওয়ার কথা বা আপনাকে হারিয়ে ফেলবার কথা আমি চিন্তাতেই আনতে পারি না, আর সেখানে মেরে ফেলার কথা তো আমি ভাবতেই পারি না। আপনাকে হারালে আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। অন্যদের মতো বলবো না যে আমি মরেই যাব, কারণ আমি এমন একজন মেয়ে যার ভেতরে আত্মহত্যা করার মতো মেন্টালিটি নেই এবং কখনো কাজও করে না। বেঁচে থাকবো ঠিকই, তবে তা জলজ্যান্ত পাথরের মতো হয়ে। সময় থমকে যাবে না ঠিকই, কিন্তু সুখ থমকে যাবে। আপনাকে হারালে প্রতিনিয়ত পুড়তে থাকবো হারিয়ে ফেলার যন্ত্রণাদায়ক আগুনে। জীবন থেকে সব রং হারিয়ে যাবে, ভালোবাসারাও হয়তো থমকে যাবে। শুধু থাকবে আপনাকে নিয়ে জড়ানো কিছু অতীত স্মৃতি, যা আমাকে প্রতিটা দিন আপনাকে মনে করিয়ে দেবে। কিন্তু আমি তো সেই বিরহ আগুনে পুড়তে চাই না, হতে চাই না জীবন্ত পাথর মূর্তি, ভাসতে চাই না দুঃখ সাগরে। আমি শুধু আপনাকে নিয়ে আমার ছোট্ট একটা সংসার বাঁধতে চাই, যেখানে শুধু থাকবো আপনি, আমি এবং আমাদের সাজানো সংসার। কথাগুলো বলতে বলতে অজিহার গলা ধরে এলো, চোখের কোণে অশ্রুকণা জমা হলো।
যা রাসেলের চোখ এড়ালো না। তাই রাসেল সিচুয়েশনটাকে সামাল দেওয়ার জন্য বলে উঠল, তবে যাই হোক, তোমাকে কিন্তু দারুণ লাগছে। সত্যি বলতে কি জানো, আমার না তোমাকে এই রূপে দেখে আবার আর এক দফায় তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসো, আদর করি। রাসেলের কথা শুনে অজিহা তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বলে, কি এই লোকটা বলে কি? আচ্ছা, বেশি আদর নয়, অল্প একটু। তাও যদি না হয় তাহলে একটা চুমু প্লিজ, একটা দেও না এখানে। বলেই রাসেল হাত দিয়ে তার ঠোঁটকে ইশারা করলো। অজিহা লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, আমি থাকবোই না এখানে। আমি বলতে এসেছিলাম নাস্তা রেডি, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসুন, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। বলেই অজিহা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। রাসেল বিছানায় বসে মুচকি হেসে মাথায় হাত চালাতে চালাতে বলে, এটাই তো চেয়েছিলাম। আসলে রাসেল এই কথাগুলো ইচ্ছে করেই বলেছিল। তখন অজিহা অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিল। রাসেল জানতো এই কথাগুলো বললে অজিহা লজ্জা পাবে, আর যার কারণে আগের কথাগুলো ভুলে যাবে। আর ঠিক সেটাই হলো দেখে রাসেল প্রশান্তির হাসি ঠোঁটে মেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। জেনি বসে আছে তার কেবিনে, সারা রাত ঘুম হয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। ফর্সা মুখটায় চোখের নিচে কালি পড়ে গেছে এক রাতে, চোখগুলো এখনো লাল হয়ে ফুলে আছে, নাকের ডগাটাও লাল হয়ে আছে বেশি। তিয়াশা জেনির পাশেই দাঁড়ানো। তিয়াশা জেনিকে দেখে একটু অবাক হয় না, কারণ সে জানতো কালকের ঘটনার পর সে জেনিকে এই অবস্থাতে দেখবে। তিয়াশা বুঝতে পারে জেনি সারা রাত ঘুমায়নি এবং কান্নাকাটি করেছে। তিয়াশা লক্ষ্য করে জেনির মধ্যে আজ সেই চঞ্চলতা, অস্থিরতা, হাসি খুশি ভাবটা নেই। কেমন গম্ভীর হয়ে বসে আছে জেনি। এখন কোনো রকম অবস্থা এবং মানসিকতায় আছে তা বুঝে ওঠা মুশকিল। তাই তিয়াশা আজকে জেনির সাথে তেমন একটা কথা বলছে না, চুপচাপ বসে আছে জেনির পিছনের চেয়ারটাতে। কিছুক্ষণ পরে রাসেল অফিসে ঢুকে সোজা চলে যায় নিজের ডেস্কে বসা মাত্রই তার কলিগরা একে একে ভিড় করে কালকের পার্টির সম্বন্ধে আলোচনা করতে থাকে। কেউ তো বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।